স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার সরাসরি কমান্ড, জানুয়ারিতে ফিরছি, প্রস্তুত থাকো, ফাঁস হওয়া অডিওতে তোলপাড়। দিল্লির প্রেস কনফারেন্সে হাসান মাহমুদের হুঙ্কার, থমথমে ঢাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লাইভে এসে হাসিনার চাঞ্চল্যকর বোমা ফাটালো ইউনূসের। গণভোট প্রহসন, সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা বলে সরকারকে হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি, বললেন নুরুল হক নূর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ফজলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এইমাত্র পাওয়া ইন্টারনেটে একটি ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একজন বলতে শোনা যাচ্ছে, আমি আসছি, তোমরা জানুয়ারির জন্য প্রস্তুত থাকো। যদিও এই অডিওর ফরেনসিক সত্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। 12 ফেব্রুয়ারি প্রহসনে নির্বাচন রুখতে জানুয়ারির শেষ সপ্তাহেই কি তবে রাজপথ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ? এই অডিওর রেশ কাটতে না কাটতেই গত পরশু অর্থাৎ 17 জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ নেতারা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সেখানে স্পষ্ট ঘোষণা করেছেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ফিরে আসব এবং আবার সরকার গঠন করব। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, বাংলাদেশের 60% মানুষ আজও আওয়ামী লীগকে চায়। দিল্লির মাটি থেকে দেওয়া এই ঘোষণা আর ফাঁস হওয়া অডিও কি তবে একই সুতোয় গাঁথা? জানুয়ারিতেই কি তবে কোনো বড় সারপ্রাইজ আসছে? কেন জানুয়ারি মাস এত গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন সফল করতে মরিয়া, তখন আওয়ামী লীগ চাইছে নির্বাচনের আগেই একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে। যদি জানুয়ারিতে সত্যি নৌকার সমর্থকরা রাজপথে নেমে পড়ে, তবে বর্তমান প্রশাসনের জন্য তা হবে এক বিশাল চ্যালেঞ্জ। ওদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা কি তবে নতুন কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ? জানিয়ে দিন আপনার কি মনে হয়। এদিকে বাংলাদেশের রাজনীতির নতুন মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত সমন্বয়কদের নিয়ে এক লোমহর্ষক তথ্য ফাঁস হয়ে গেছে। গোয়েন্দা সংস্থা এনটিএমসি এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর গোপন নজরদারিতে নাকি উঠে এসেছে আকাশছোঁয়া ব্যাংক ব্যালেন্সের তথ্য। এদিকে লাইভে এসে হাসিনার চাঞ্চল্যকর বোমা ফাটালো ইউনূসের গণভোট প্রহসন, সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা বলে সরকারকে হুঁশিয়ারি। 2024 সালের জুলাই মাসে দেশজুড়ে পরিকল্পিত দাঙ্গা সংগঠিত করে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মোহাম্মদ ইউনূস ও তার তথাকথিত উপদেষ্টা পরিষদ যেভাবে ক্ষমতায় টিকে আছে, তা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বিদেশি অর্থায়নে পরিচালিত এই কু ইসলামে জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সহায়তায় সংগঠিত হয়েছিল এবং সামরিক বাহিনীর একাংশের মৌন সমর্থনে সফল হয়েছিল। এখন 2026 সালের জানুয়ারিতে এসে এই অবৈধ সরকার যে গণভোটের নাটক সাজাচ্ছে, তা কেবল সাংবিধানিক নিয়মকানুনের চরম লঙ্ঘন নয়, বরং জনগণের সাথে সুপরিকল্পিত প্রতারণা। সংবিধানের 7ম অনুচ্ছেদ স্পষ্টভাবে ঘোষণা করে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই মৌলিক নীতির ভিত্তিতেই গণভোট একটি সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশ করে। কিন্তু ইউনূস সরকার এখন যে গণভোটের কথা বলছে, সেখানে 30টি সংস্কার প্রস্তাবের বিষয়বস্তু গোপন রাখার যে ধৃষ্টতা দেখাচ্ছে, তা সংবিধানের মৌলিক চেতনার সাথে সরাসরি সংঘর্ষে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে অন্ধকারে রেখে তাদের মতামত চাওয়া কোনো গণভোট নয়, এটি প্রহসন ছাড়া আর কিছু নয়। প্রশ্ন হচ্ছে, কোন সংস্কার প্রস্তাবের বিষয়বস্তু জনগণের কাছে প্রকাশ না করে কিভাবে তাদের কাছে মতামত চাওয়া সম্ভব? একজন ভোটার যখন ব্যালট বাক্সের সামনে দাঁড়াবেন, তিনি ঠিক কী বিষয়ে হ্যাঁ বা না বলছেন সেটা না জেনেই কি তাকে ভোট দিতে বলা হবে? এ তো কেবল অগণতান্ত্রিক নয়, এ হচ্ছে জনগণের বুদ্ধিমত্তা ও অধিকারের প্রতি চরম অবমাননা। সংবিধান স্বীকৃত জানার অধিকার, স্বচ্ছতার নীতি এবং গণতান্ত্রিক অংশগ্রহণের সব মৌলিক শর্ত এখানে পদদলিত হচ্ছে। আরও জানিয়ে দেব,
ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি, বললেন নুরুল হক নূর। নৌকা ও ধানের শীষের প্রতিনিধি হিসেবে ট্রাকের পক্ষে ভোট চাইলেন পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এ আহ্বান জানান তিনি। নূর বলেন, বিএনপি তো অফিসিয়ালি গণ অধিকার পর্ষদকে এই আসনে সমর্থন দিয়েছে। এই অঞ্চলে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে নৌকা ও ধানের শীষের নির্বাচন হতো। এবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই, ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি। তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য আজকে সারা বাংলাদেশে নির্বাচন করার সুযোগ থাকলেও আমরা এই জনপদে ছুটে এসেছি, আপনারা আমার পাশে থাকবেন। এদিকে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে তাকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে জ্বর এসে যায় এবং বমি করেন। পরে তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার বাহারুদ্দিন ভুইয়া জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। এছাড়া শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তার অক্সিজেনের মাত্রা ৯৯ থেকে ১০০% স্যাচুরেশনের মধ্যে রয়েছে ৯৩%। আরও জানিয়ে দেব, বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ৩। ঝিনাইদহ ৪ কালীগঞ্জ সদর আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী সভায় যাওয়ার পথে তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্লা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার উল্লা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলার সমসপুর গ্রামের শহীদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মোহাম্মদ আবু মিয়া। আহত আনোয়ার হোসেন কালু বলেন, আমি মোটরসাইকেল যোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে যাচ্ছিলাম। পথিমধ্যে বিএনপি প্রার্থীর কর্মী সিফাত ও লিমন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। আমার হাত ও পা ভেঙে দিয়েছে, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটিয়েছে। এদিকে ভারতে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের। ভারতে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ২২ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারত থেকে শ্রীলঙ্কা ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা গণমাধ্যমকে বলেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে, যেটা ক্রিকেটারদের অজানার কথা নয়। বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে ঠিক কী কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।